সিরাত, তোমার সমস্যা কোথায় বলো তো? তুমি নাবিহাকে নিয়ে বের হয়েছে ভালো কথা, কিন্তু আমাকে আর নিমুকে ঘরের মধ্যে রেখে সদর দরজায় তালা লাগিয়ে বাসার পানির লাইন, ইলেকট্রিসিটির লাইন সব বন্ধ করে দিয়েছো কেন? ফোনের ও পাশ থেকে মাহাতাবের বিরক্তিতে ভরা কণ্ঠস্বর শুনে সিরাত বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, অ্যাপার্টমেন্টে সবাই জানে বাসায় কেউ নেই এখন, এজন্য তালা দিয়ে এসেছি। বাসায় কেউ নেই মানে? আমরা তো বাসায় আছি, এটা তো সবাই জানে না। শোনো, এখন যদি তুমি চিৎকার করো কিংবা দরজায় শব্দ করো, তাহলে সবাই জেনে যাবে ভেতরে তোমার সাথে নিমো আছে। নিমো আমাদের আত্মীয়, এটাই জানে সবাই। এখন সব সত্যি জানলে কি হবে জানো তো? তাছাড়া তুমি সবাইকে উল্টাপাল্টা বুঝ দিতে পারবে না, কারণ তা যা রটে তার কিছু তো বটে। এই প্রবাদ বাক্য শুনেছো তো? এসবের কোনো মানে হয় সিরাত? তুমি কেন এমন করেছো? ভালো কাজই তো করেছি, তোমাদের রোম্যান্স করার সুযোগ দিলাম। আমি আর আমার মেয়ে বাসায় নেই, এই সুযোগে যদি তোমরা আমাদের বিপদে ফেলার জন্য কিছু করো তখন কি হবে? তোমাদের একটুও বিশ্বাস নেই, তাই এটা করতে হলো আমাকে। সারাদিন আমরা না খেয়ে থাকবো, একদিন না খেলে কেউ ওপরে চলে যায় না। তাই এত ন্যাকামি করার কিছু নেই, চুপচাপ বসে থাকো, আমাদের ফিরতে রাত হবে। আর হ্যাঁ, বারবার কল দিয়ে বিরক্ত করবে না আমাকে। কল কেটে দেয় সিরাত, তার মুখে শয়তানি হাসি বিরাজ করছে এখন। সবে তো শুরু, এখনো অনেক কিছু দেখা বাকি তোমাদের। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর তোমাদের ভালো থাকার দিন শেষ। আপন মনে কথাগুলো বলে নাবিহার কাছে যায় সিরাত। মাওয়ার কোলে বসে খেয়েছে নাবিহা। এটা দেখে সিরাত মাওয়ার পাশে বসে বলে, বাচ্চাদের ভালোই সামলাতে পারিস মনে হচ্ছে। তুই তো তুই বাচ্চা নিবি কবে? এখনো বিয়েই করলাম না, আর তুই আছিস বাচ্চা নিয়ে? বিয়ে করিসনি মানে? এত অবাক হচ্ছিস কেন? তোর আর ইভানের কাহিনী ভুলে গেলি? তোদের দুজনের ঝামেলার জন্য আমি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও আমি ভর্তি হই ড্যাফোডিলে। এর মাঝে আমার বিয়ে হয়ে যায় মাহাতাবের সাথে। বিয়ের পর আমি সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আর তোদের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। পরপর দুটো ঝামেলার কারণে সবাই আমাকে ভুল বুঝলো, বিশেষ করে অভি আর ইভান। আমি বিয়ে করিনি রাত, আমার সাথে যা হয়েছে তারপর ওকে বিয়ে করা সম্ভব ছিল না। আমি তোদের থেকে দূরে চলে গিয়েছিলাম ঠিকই, তবে বিয়ের জন্য নয়। আমাকে বাবা বাইরে পাঠিয়ে দিয়েছিল, চাইলেও তোদের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি আমি। অভিকে সব বলেছিস? না, বলিনি। আর তুইও বলবি না কেন মা? তুই তো সব জানিস। অভি আজও আমায় ভুল বুঝে যাচ্ছে। যে ছেলেটা সবসময় আমার পাশে থেকেছে, আমাকে সব বিপদ থেকে রক্ষা করেছে, আজ সে আমার চোখের দিকে তাকিয়ে চারটে ভালো কথা বলে না। আমাকে দেখলেই যেন ওর ভেতরে ঝড় বয়ে যায়। ওর অভিযোগের দৃষ্টি আমি নিতে পারি না, কষ্ট হয় আমার। অভি তো জানে না যে আমি সব জানি। ওকে ওর মতো থাকতে দে, পুরনো কথা টেনে কষ্ট পাওয়ার দরকার নেই। চিঠিটা কবে পেয়েছিলি তুই? বাইরে চলে যাওয়ার পর পেয়েছিলাম। দেরিতে হলেও তো পেয়েছিলি, আর কারোর সাথে না হোক একটা বার অভির সাথে যোগাযোগ করতে পারতি। ইচ্ছে হয়নি। মাওয়া মাওয়া মলিন হাসে। সিরাত আর কিছু না বলে নাবিহাকে নিয়ে অন্য পাশে সরে যায়। পেছন থেকে অভি ডেকে বলে, তুই আমাকে যে কাজ দিয়েছিলি সেটা হয়ে গিয়েছে, সব খোঁজ খবর পেয়েছিস? হ্যাঁ, এই খামারের ভেতরে সব আছে, দেখে নিস। সিরাত খাম নিয়ে ব্যাগের ভেতর রেখে অভিকে ডাক দেয়। অভি আজও ভুল বুঝে মুখ ফিরিয়ে রাখবি ভাই? কথা বলবি না আমার সাথে? ভুল বোঝার তো কিছু নেই, বরং যা হয়েছে ভালোই হয়েছে। এতদিন পর সবাই একসাথে হয়েছি, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। সিরাত বলার মতো আর কিছু খুঁজে পায় না। তিক্ত দীর্ঘশ্বাস ছেড়ে সবার মাঝে মিলিয়ে যায়। আসার পর থেকে ইভান ঠিকভাবে একবারও সিরাতের দিকে তাকায়নি, শুধু নাবিহাকে কোলে নিয়ে কিছুক্ষণ কথা বলেছিল। রাত 8টা বাজার সাথে সাথে সিরাত সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমার এখন যেতে হবে। বাচ্চাকে নিয়ে বেশি রাত অবধি বাইরে থাকি না আমি। আবার সবার সাথে দেখা হবে। আজকের মতো আমাকে বিদায় দে তোরা। নকশি সিরাতের কাছে এসে বলে, এখনই চলে যাবি? আর একটু থাক না। না রে, আজ আর থাকতে পারবো না। সবার সাথে দেখা হলো তো আবার দেখা হবে আমাদের, চিন্তা করিস না, বাকি কথা পরে হবে। আজ আসি। আচ্ছা, আমি এগিয়ে দিয়ে আসি চল। নাবিহাকে কোলে নিলে সিরাত সবার থেকে বিদায় নিয়ে নেয়, তারপর বেরিয়ে যায় নাবিলের সাথে।
রাস্তায় নাবিলকে প্রশ্ন করে, অথই, এর সাথে সব ঠিক করা যায় না? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার সাথে কথা বলতে নারাজ। তোকে আমি একবার একটা কথা বলেছিলাম, মনে আছে তোর? কোন কথা? মেয়েদের ভালোবাসা খুব তীব্র হয়, কিন্তু তার থেকেও বেশি তীব্র হয় ঘৃণা। মেয়েরা শত অবহেলার পরেও থেকে যায় বলে তাদের বারংবার কষ্ট দেওয়া বোকামি, কারণ তারা একবার মুখ ফিরিয়ে নিলে তাদের আর ফেরানো যায় না। মনে আছে? আমার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে গেল তো? এতগুলো বছর পেরিয়ে গেল, অথই না আমার সাথে সব ঠিক করলো, আর না তো অন্য কাউকে বিয়ে করে সুখী হলো। এতদিনেও যখন বিয়ে করেনি, তখন শেষ একটা চেষ্টা কর। আমি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। ওকে না পেয়ে আমিও ভালো নেই রাত, কিন্তু সেটা ওকে কে বোঝাবে? আমি বোঝাবো, আমরা সকলে মিলে ওকে বোঝাবো। আপাতত তুই ফিরে যা, গাড়ি পেয়ে গিয়েছি, আমরা আসি। সাবধানে যা, আর গিয়ে একটা কল দিস। আচ্ছা। পরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে নাবিল ভাবে, তোর কথার গুরুত্ব আরও আগে দিলে হয়তো আজ আমরা আলাদা হতাম না। রাত, বড্ড ভুল করে ফেলেছি আমি। বাসায় ফিরতে রাত প্রায় 9টা বেজে যায় সিরাতের। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই ইলেকট্রিসিটি চলে আসে, একই সাথে পানির লাইনও চলে আসে। সকাল থেকে না খেয়ে থেকে মাহাতাব আর নিমুর চোখ মুখ শুকিয়ে গিয়েছে। সিরাত দুজনের এমন চেহারা দেখে ভীষণ মজা পায়। মজার ছলে বলে, আরে কি অবস্থা তোমাদের? সকাল থেকে কিছু খাওনি তোমরা? মাহাতাব রাগে ফুঁসতে ফুঁসতে বলে, মজা নেওয়া বন্ধ করো, সবসময় এসব ভালো লাগে না। আমাদের সাথে কেন এমন করেছো তুমি? একটু তো ভালো থাকতে দাও আমাদের। ভালো থাকতেই তো দিয়েছি, আর কত ভালো থাকতে চাও? এটাকে ভালো থাকা বলে? প্রতিদিন একটা না একটা ঝামেলা করছো। তুমি কি বাচ্চা? এখন এত কথা না বলে গোসল করতে যাও তোমরা। প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো। নিমু এতক্ষণ চুপচাপ সব কিছু দেখছিল। মাহাতাবের সাথে উঠে চলে যাওয়ার সময় সিরাতের দিকে রাগে চোখ নিয়ে তাকালে সিরাত হেসে বলে, যাও যাও, তাড়াতাড়ি গোসল করে এসো। তোমার শরীর থেকে কেমন যেন বিদঘুটে গন্ধ বের হচ্ছে। কথাটা বলে নাকে হাত দিয়ে সিরাত নিজের ঘরে চলে যায়। পেছন ফিরে না তাকিয়েও সে বুঝতে পারে নিমুর চোখ মুখ রাগে লাল হয়ে আছে। গোসল করার সময় মাহতাব আর নিমুকে একসাথে চিৎকার করতে দেখে সিরাত আপন মনে চানাচুর চিবোতে থাকে। পাশে নাবিহা ক্লে দিয়ে খেলছে। বাবার চিৎকারের আওয়াজ শুনে সে মাকে প্রশ্ন করে, বাবা এভাবে চিৎকার করছে কেন মাম্মা? তোমার বাবা পচা তো, শীতকালে গোসল করতে চায় না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হচ্ছে তো তাই এমন করেছে। আন্টি চিৎকার করছে কেন? আন্টিও কি পচা? হ্যাঁ সোনা, তোমার আন্টিও পানি দেখলে ভয় পায়। তুমি ওদিকে পাত্তা দিও না আম্মু। মেয়েকে এমন কথা বললেও সিরাত জানে আসল ঘটনা কি। নাবিহাকে ঘরে রেখে দরজা কিছুটা চাপিয়ে দিয়ে বাইরে বের হয়ে আসে সিরাত। মাহাতাব ভেজা শরীরে ডাইনিং টেবিলের সামনে এসে একটা চেয়ার টেনে বসে, সাথে ফ্যানও ছেড়ে দিয়েছে। এই শীতকালে তোমার গরম লাগছে? গন্ডারের চামড়ায় পরিণত হলে নাকি তোমার শরীর? সিরাতের কথায় দাঁত কিরমিরিয়ে তাকায় মাহাতাব। হলদে ফর্সা শরীরের বিভিন্ন জায়গায় লালচে দাগ পড়েছে। পিঠ, হাত, বুক সবখানে ছোপ ছোপ লালচে দাগ। শরীরে হাত বোলাতে বোলাতে মাহতাব ভীষণ রাগী কণ্ঠে বলে, গোসলের পানি এত গরম কিভাবে হলো? ও মা, সেটা আমি কিভাবে জানবো? তুমি আসার পর থেকে গোসলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিলে আমাদের। এসব ইচ্ছে করে করেছো তাই না? আমি তো একটু আগেই বাসায় আসলাম, এসব করব কখন? সবসময় আমাকে দোষ দেওয়া বন্ধ করো তুমি। কিছু হলো কি হলো না, সব দোষ আমার? আচানক নিমু এসে পেছন থেকে ধাক্কা দেয় সিরাতকে। আকস্মিক ঘটনায় সিরাত সিটকে গিয়ে টেবিলের এক কোণার সাথে পা লেগে ভীষণ ব্যথা পায়। ব্যথায় চোখ বন্ধ করে নিয়ে মৃদু আওয়াজ করে উঠে সে। বেশ কিছুক্ষণ পর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নিমুর দিকে তাকায়। নিমুর মুখের একাংশ ভীষণ লাল হয়ে আছে, চোখে তার তেজি ভাব। সিরাতের দিকে তাকিয়ে আঙুল নাচিয়ে বলে, আমি জানি এসব তুমি ইচ্ছাকৃতভাবে করেছো। দিন দিন তোমার অত্যাচার বেড়েই চলেছে। অনেক সহ্য করেছি, আর না, এরপর একদম ছাড় দেব না বলে দিলাম। নিমুর এমন ব্যবহার মোটেই মেনে নিতে পারেনি সিরাত। কোনো কিছু না বলে নিমুর গালে হাতের 5 আঙুলের ছাপ বসিয়ে দেয় সে। তার এমন ব্যবহারে হতভম্ব হয়ে যায় মাহতাব। সে কিছু বলার আগে সিরাত বলে ওঠে, এই ভুল দ্বিতীয়বার করার চেষ্টাও করবে না। আমার গায়ে সামান্য আঘাত লাগলেও আমি তার চেয়ে 3 গুণ পরিমাণ বেশি আঘাত ফিরিয়ে দিতে জানি। এতদিন চুপ করে আছি, তার মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না।
আমি সহজে কারোর উপর হাত তুলি না, কিন্তু একবার হাত উঠে গেলে আমাকে সামলানো কঠিন হয়ে যায়। আজ কেবল একটা থাপ্পড় খেয়েছ, এরপর আমার সাথে লাগতে এলে কতগুলো খাবে সেটার হিসেব কিন্তু আমার কাছেও নেই। তাই বলছি সাবধান হয়ে যাও। ব্যথায় ফুলে যাওয়া পা নিয়ে ঘরে চলে যায় সিরাত। ডান পায়ের বুড়ো আঙুল বেশ খানিকটা ফুলে গিয়েছে, পা নাড়াতেও কষ্ট হচ্ছে। অন্যদিকে নিমুর গালেও বেশ ভালো রকমের ব্যথা শুরু হয়েছে। মাহাতাবের পাশে বসে নিমু কাঁদো কাঁদো স্বরে বলে, আমাকে এইভাবে এই মেয়েটা মারলো আর তুমি কিছু বললে না? তোমারই বা ধাক্কা দেওয়ার কী দরকার ছিল? এখন সব দোষ আমার, তাই না? আগের বউয়ের প্রতি প্রেম বেড়েছে তোমার, এখন সব দোষ তো আমারই দেখবে তুমি। আমি তোমাকে দোষ দিচ্ছি না, সিরাতের থেকে দূরে থাকাই ভালো, কারণ ওর নতুন রূপের সাথে আমি নিজেই মানিয়ে নিতে পারছি না। আমার মুখের 12টা বেজে গেল, আমাকে 30,000 টাকা দিও, আমি ফেসিয়াল করতে যাব। 30,000 টাকা? এত টাকা দিয়ে কি করবে তুমি? ফেসিয়াল করব বললামই তো। আমার কাছে এখন টাকা নেই। আমি টাকা চাইলেই তোমার কাছে টাকা থাকে না? টাকা নেই তো আমাকে বিয়ে করেছো কেন? এভাবে কষ্ট দেওয়ার জন্য? রাগ করো না নিমু। আচ্ছা, আমি টাকা দিলে খুশি হবে তো? আগামীকাল পেয়ে যাবে। সত্যি বলছো? হুম, সত্যি। নিমুর চোখে মুখে খুশির আমেজ দেখা দেয়। মাহতাবকে জড়িয়ে ধরে সে বলে, এজন্যই আমি তোমাকে এত ভালোবাসি। এখন ফ্রেশ হয়ে নাও, আমিও ভালোভাবে গোসল করে আসি। শরীর এখনো জ্বলছে গরম পানির জন্য। তোমার ওই বউকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। মাহতাব কিছু না বলে উঠে যায়। নিমু গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে খাবার খোঁজে, কিন্তু আজ বাসায় কিছুই রান্না করা হয়নি। ক্ষুধার জ্বালায় ফ্রিজ থেকে বাসি রুটি আর তরকারি বের করে খেয়ে নেয়, আর কিছুটা খাবার মাহাতাবের জন্য রেখে দেয়। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে যাওয়ার সময় দরজার সামনে পা পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়ে মাটিতে বসে পড়ে নিমু। তার চিৎকারে তড়ি ঘড়ি করে গোসল সেরে বের হয় মাহাতাব। নিমুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হলো, চিৎকার করছো কেন? কে যেন দরজার সামনে তেল ফেলে রেখেছে। এটা নিশ্চয়ই সিরাতের কাজ। এই মেয়েকে আমি খুন করে ফেলবো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। তোমার আওয়াজ আশেপাশের সবার কানে পৌঁছালে যাচ্ছে তাই এক কাণ্ড ঘটে যাবে। কোমরে এত ব্যথা পেয়েছি, সে এখন নড়তেই পারছি না। তুমি ওই মেয়েকে কিছু বলবে, নাকি আমি ওর একটা ব্যবস্থা করব? আগে তোমাকে ঘরে রেখে আসি, তারপর ওর সাথে কথা বলছি। নিমুকে বিছানার উপর বসিয়ে দিয়ে মাহাতাব সিরাতের ঘরের সামনে গিয়ে কড়া নাড়ে। একটু পর দরজা খুলে দিলে মাহাতাব সিরাতের দিকে তেড়ে এসে বলে, সমস্যা কি তোমার? নিমুর পিছনে এভাবে লেগেছো কেন? মেয়েটা কত কষ্ট পেয়েছে, কোনো ধারণা আছে তোমার? সিরাত মাহাতাবের দিকে এক ধ্যানে চেয়ে মলিন হেসে বলে, 8 ঘন্টা আগেও আমি পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। কই, তুমি তো আমার খোঁজ নিলে না একবারও। আমি কতটা ব্যথা পেয়েছি, ওষুধ খেয়েছি কিনা, এসব তো জানতে চাইলে না তুমি। নিমু কষ্ট পেয়েছে, এটা তোমার কাছে এত বড় হয়ে গেল যে আমার কষ্টের কথা বের মালুম ভুলে গেলে তুমি। আরে আমি তো তোমার সন্তানের মা। আমি ছাড়া নাবিহার যত্ন নেওয়ার মতো কেউ নেই এখানে। এমন অবস্থায় আমার কষ্ট একবারও ভাবালো না তোমায়? এতটা স্বার্থপর কবে থেকে হলে তুমি? এত ন্যাকামি করছো কেন? ঘরে তো ওষুধ আছে, ওষুধ খেয়ে নিলেই ব্যথা দূর হয়ে যাবে। আর শোনো, সারাক্ষণ আমাদের পেছনে পড়ে না থেকে বাচ্চাকে সময় দাও, সেটা বেশি ভালো হবে তোমার জন্য। কথাটা বলে চলে যায় মাহাতাব। সিরাত দরজার কোণ ঘেঁষে বসে পায়ে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তোমাকে যেমন ভালোবেসে আগলে রাখতে জানি, প্রয়োজনে সেভাবে ভেঙে চুরমার করতেও জানি আমি। মেয়েদের ভালোবাসা খুব তীব্র হয়, কিন্তু একবার সেই ভালোবাসা ঘৃণায় পরিণত হলে সেটাও ভীষণ তীব্র হয়। আমাকে তুমি যতটা কষ্ট দিয়েছ, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট আমি তোমাকে ফিরিয়ে দেব, কথা দিলাম। আজ অবধি যা যা করেছি তার ট্রেইলার ছিল। আগামীকাল থেকে আমি যা করব সেটাই হবে আসল খেলা। মিস্টার মাহতাব শাহরিয়ার শেখ, তুমি যেভাবে আমার জীবন নিয়ে খেলেছ, আমি ঠিক সেভাবেই তোমার অস্তিত্ব নিয়ে খেলব। তৈরি হও তার জন্য। আমরা আর আপনার ফ্যাক্টরিতে কাজ করব না স্যার। হঠাৎ করে কেন তোমরা এমন করছো? আপনি নিয়মিত আমাদের পারিশ্রমিক দেন না, তাছাড়া আমাদের সাথে ভালো ব্যবহারও করেন না। এমন মানুষের সাথে আমরা কোনো কাজ করব না। আজ থেকে আমরা আপনার সাথে কাজ করা বন্ধ করে দিলাম। আগে নিজের ব্যবহার ঠিক করুন, তারপর ব্যবসা করতে আসবেন। আসি স্যার। শ্রমিকদের কোনো কথাই যেন বুঝতে পারে না মাহাতাব। তার মাথা ঘুরছে। কোনো রকমের চেয়ারে বসে সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আজ থেকে তার ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে, কারণ এখানে তো আর কোনো শ্রমিকই নেই। কিভাবে চলবে এই ফ্যাক্টরি? গত 1 মাস যাবৎ তার সাথে যা হচ্ছে সব খারাপ হচ্ছে।
ব্যবসা একের পর এক লস, এরপর শ্রমিকদের দল বেঁধে চলে যাওয়া, সব কিছু মিলিয়ে মাহাতাব মুহূর্তের মধ্যেই যেন মিশে গেল মাটির সাথে। সারাদিন তার আর বাসায় ফেরে না মাহাতাব। একটা বারে বসে মদ্যপান করে ঘন্টার পর ঘন্টা পাশেই তার কয়েকজন বন্ধু বসে আছে। তুরাগ নামের একজন প্রশ্ন করে, হঠাৎ করে তোর এমন দুরবস্থা হলো কিভাবে? মাহাতাব মাতাল কণ্ঠে উত্তর দেয়, আমি কিছুই বুঝতে পারছি না রে। কয়েক মাস আগেও সব ঠিক ছিল। আমি নিমুকে বিয়ে করার পর থেকেই আমার জীবনে নেমে এলো বিপর্যয়। কিন্তু তুই তো বলেছিলি তোর বউ অনেক ভালো, তাদের একটা মেয়েও আছে। নিমু আমার দ্বিতীয় স্ত্রী। কি বলছিস তুই? নিমু মানে দ্বিতীয় স্ত্রী মানে? তুই আর একটা বিয়ে করলি কবে? এই বিয়েটা এক প্রকার বাধ্য হয়ে করেছি আমি। মাহাতাবের কথার মানে কেউই বুঝতে পারে না। রবিন নামের একজন জিজ্ঞেস করে, ঘটনা কি বলতো? শোন তাহলে। প্রায় 1.5 বছর আগে অনলাইনে নিমুর সাথে পরিচয় হয় আমার। প্রথম তেমন কথা হয়নি। একদিন ওর ছবি দেখে প্রশংসা করি আমি। সেই থেকে নিয়মিত কথা শুরু হয় আমাদের। সিরাত আমার প্রথম স্ত্রী, ওর সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। কিন্তু তারপরেও আমি নিমুর প্রতি দুর্বল হয়ে পড়ি। না বিহা হওয়ার পর সিরাতের মন মেজাজ প্রায় সব সময় খিটখিটে হয়ে থাকতো। আমার কাছে আসতে চাইতো না সহজে। ফলে ওর প্রতি ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলি আমি। নিমু রাজশাহীর মেয়ে। একদিন ওকে আমি দেখা করার কথা বলি। নিমু রাজি হয়ে যায়। আমি সিরাতকে অফিসের কাজের কথা বলে চলে যাই রাজশাহী। প্রথম দেখাতেই আমরা একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসি। এরপর প্রায় ওর সাথে দেখা করতে যেতাম আমি। এভাবে কয়েক মাস কেটে যায়। এক রাতে নিমু আমাকে কল দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ওর বাসায় ঘন ঘন ছেলে মানুষকে আসতে দেখে বাড়িওয়ালা এবং পাড়া প্রতিবেশী ঝামেলা করেছে। এখন ওকে বিয়ে না করলে ওর বাঁচা কঠিন হয়ে যাবে। আমি যদি ওকে ভালোবাসি তাহলে যেন বিয়ে করি। আবেগের বশবর্তী হয়ে আমিও ওকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসি। এসবের কারণে সিরাতের সাথে আমার সম্পর্ক প্রায় শেষ হয়ে যায়। তার উপর বাবা রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার ব্যবসার ওপরে সংসার চলছিল। এখন ব্যবসাও বন্ধ। আমি তো পথে বসে গেলাম। বিরতহীনভাবে কথাগুলো বলে থেমে যায় মাহাতাব। অতিরিক্ত নেশার ফলে ঠিকমতো চোখ মেলে তাকাতেও পারছে না সে। সব শুনে তুরাগ বলে, সুখে ছিলি, সেটা পছন্দ হলো না তোর, তাই খাল কেটে কুমির আনলি ঘরে? মাহাতাব কিছুই শুনতে পায় না, ঢলে পড়ে রবিনের গায়ে। তুরাগ সেদিকে তাকিয়ে বলে, চল ওকে ওর বাসায় দিয়ে আসি। তুই মাহাতাবের বাসা চিনিস? একদম ঠিকানা দিয়েছিল একদিন, আগে কখনো যায়নি। ঠিকানা যখন আছে তাহলে চল। বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই নিমু এসে দরজা খুলে দেয়। সিরাত রান্নাঘরে ছিল। মাহাতাবকে মাতাল অবস্থায় দেখে নিমু জিজ্ঞেস করে, ওর এই অবস্থা হলো কিভাবে? আর আপনারা কে? নিমুর প্রশ্নের জবাবে তুরাগ বলে, আমরা মাহাতাবের বন্ধু। আসলে আজকে বেশি খেয়ে ফেলেছে, এর জন্য নিজেকে সামলাতে পারিনি, তাই আমরা নিয়ে এলাম ওকে। আচ্ছা, ওকে ঘরে নিয়ে চলুন, আসুন আমার সাথে। মাহাতাবকে বিছানায় শুইয়ে দিয়ে বেরিয়ে আসে দুজন। আপনাদের ওয়াশরুম কোন দিকে? একটু চোখ মুখে পানি দিতাম। নিমু তুরাগকে ওয়াশরুমে দেখিয়ে দিলে সে গিয়ে চোখ মুখে পানি দেয়। ওয়াশরুমের পাশেই রান্নাঘর। তুরাগ বের হওয়ার সময় রান্নাঘরে সিরাতকে দেখে চমকে ওঠে। তাড়াতাড়ি রবিনকে নিয়ে বের হয়ে যায় বাসা থেকে। যাওয়ার আগে নিমুকে বলে যায়, মাহাতাবকে বলবেন আমার সাথে যেন আগামীকাল দেখা করে। এত তাড়াহুড়ো করে বাসা থেকে বের হতে দেখে রবিন তুরাগকে প্রশ্ন করে, কি হলো, এভাবে বেরিয়ে এলি কেন? মাহাতাব আগামীকাল দেখা করুক, তারপর একসাথে বলবো তোদের। এই হঠাৎ করে কি হলো তোর বলতো? বললাম তো এখন কিছু বলতে পারবো না, আগামীকাল বলবো। এখন চল তো এখান থেকে। তুরাগের আমার ব্যবহারের কারণ বোধগম্য হয় না রবিনের। অগত্যা সে চুপচাপ হেঁটে যায়, নিজে বাড়ি চলে যায়। সকালে সূর্যোদয় হওয়ার পর গোসল করে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় সিরাত। পাশাপাশি মেয়েকেও তৈরি করে দেয়। সিরাতের চুলগুলো কোমরের নিচ অব্দি হওয়ায় চুল শুকাতে সময় লাগে। এদিকে হিজাব ছাড়া বের হয় না সে, তাই ভেজা চুলগুলো বেঁধে নেয়। তার উপর হিজাব বেঁধে নিজের ব্যাগ হাতে নিয়ে নাবিহাকে কোলে নিয়ে বের হয়ে যায় সে। এত সকালে সিরাতকে বের হতে দেখে নিমু অবাক হয়, কিন্তু কিছু বলে না। ঘড়ির কাঁটা যখন 8টার ঘরে, তখন সিরাত বসে আছে আলিশান এক বাড়িতে। আসার সাথে সাথে তাকে কফি দেওয়া হয়েছে, বাচ্চার জন্য খাবার দেওয়া হয়েছে। সিরাত কফির কাপে চুমুক দিয়ে অপেক্ষা করে একজনের জন্য। কিছুক্ষণ পর কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে উঠে দাঁড়ায় সে। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছেন কেন? বসুন প্লিজ। সিরাত সোফায় বসলে ঠিক তার মুখোমুখি বসে ব্যক্তিটি। কিছু একটা ভেবে সিরাত মুখে হাসির রেখা টেনে বলে, মিস্টার ফায়াজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ফায়াজ রহমান নিজের জন্য রাখা কফিটা হাতে নিয়ে বলে, ঠিক কিসের জন্য? মাহাতাবের ব্যবসায় লাল বাতি জ্বালানোর জন্য। সিরাতের কথায় হো হো করে হেসে ওঠে ফায়াজ। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলে, তার মতো একজনের জন্য তো এমন কিছু প্রাপ্যই, তাই না? ওর কাজের সূত্র ধরেই আমি আপনাকে চিনি, কিন্তু কখনো ভাবিনি আমার হয়ে কাজ করবেন আপনি। আপনার এই সাহায্যের কথা আমি সত্যিই ভুলব না। মিস্টার ফায়াজ রহমান, লাভ ছাড়া এক পা আগায় না। আপনি আমার ব্যবসায় সফলতা আনতে সাহায্য করেছেন, তাই আপনার বিপদে পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এখানে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই। আমাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে আপনি অবগত তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। চিন্তা করবেন না সিরাত, আমি আপনার পাশে আছি। আমরা তাহলে আগামী 7 দিনের মধ্যেই কাজ শুরু করি, যেমনটা আপনার ইচ্ছা। আজ তাহলে উঠি, আমাকে এখান থেকে আরেক জায়গায় যেতে হবে। আপনি চাইলে সকালের নাস্তা আমরা একসাথে করতে পারি। আজ নয়, অন্য একদিন নাস্তা করব। আসি। ফায়াজ রহমানের সাথে দেখা করে বের হওয়ার সময় সিরাত নাবিহার কপালে চুমু খেয়ে বলে, তোমার মাম্মা যা করছে তাতে হয়তো তুমি তোমার মাম্মাকে সাময়িক সময়ের জন্য ভুল বুঝবে, কিন্তু বড় হয়ে একদিন অবশ্যই তোমাকে ধন্যবাদ দেবে। কি ব্যাপার তোরা, তুই এভাবে ডাকলি কেন? কোনো সমস্যা হয়েছে? তোরা কপালে হাত ঠেকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করে, তোমার প্রথম স্ত্রীর নাম কি? মুমতাহিনা ইসলাম সিরাত। মাহাতাব সাত পাঁচ না ভেবে উত্তর দেয়, হ্যাঁ কেন, কি হয়েছে? তোরা এক দৃষ্টে মাহাতাবের দিকে চেয়ে থাকে, কিছুক্ষণ পর পুনরায় প্রশ্ন করে, সিরাত থাকতে তুই দ্বিতীয় বিয়ে কিভাবে করলি? ওই মেয়ে এখনও তোকে বাঁচিয়ে রেখেছে? এসব কি বলছিস তুই? বাঁচিয়ে রাখবে না কেন? আর 1 মিনিট, তুই কি কোনোভাবে সিরাতকে চিনিস? শুধু সিরাতকে নয়, ওর পুরো বন্ধু মহলকে চিনি, খুব ভালো করেই চিনি। কিভাবে চিনিস? তোরা কোনো উত্তর দেয় না। তার চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে, ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে সে। মাহাতাব বন্ধুর এমন অবস্থা দেখে জিজ্ঞাসা করে, কী হয়েছে তোর? পুরো বিষয়টা পরিষ্কার করে বল তো আমাকে। লম্বা শ্বাস নিয়ে তুরাক বলে, তখন আমি অনার্স শেষ করে সবেমাত্র চাকরি করা শুরু করেছি। ভালো পড়াশোনার জন্য সবার পছন্দের ছিলাম। অনার্স 3য় বর্ষে থাকাকালীন সময়ে আমি মাওয়ার প্রেমে পড়ি। ওর পুরো নাম তাসফিয়া তাবাসসুম মাওয়া। আমি একটা কোচিং সেন্টারে পড়তাম, সেখানে মাওয়া কোচিং করত। পরিচয়ের সূচনা সেখান থেকেই হয়েছিল। ওর চঞ্চল স্বভাব, কথা বলার ধরন আমাকে আকৃষ্ট করেছিল। ধীরে ধীরে বুঝতে পারি আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। একসময় অনেক সাহস করে ওকে প্রেমের প্রস্তাব দিই। প্রথমে মাওয়া রাজি হয়নি। প্রায় মাস 3 পর আমার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল মাওয়া। সেই থেকে প্রেমের শুরু। সব কিছু ভালোই যাচ্ছিল। প্রায় 7 মাস ভালোভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পর থেমে যায় তুরাক। মাহাতাব কৌতূহলী কণ্ঠে বলে, তারপর 7 মাস পর থেকে আমার আর ওকে ভালো লাগতো না। আমি ওর সাথে সম্পর্কে থাকাকালীন সময়ে আরেকজন মেয়ের সাথে জড়িয়ে পড়ি। ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল আমার। এসবের কিছুই মাওয়া জানতো না। বেশ কিছুদিন আমার 2টা সম্পর্ক সমতালে চালিয়ে যাই, কিন্তু এসব বিষয় গোপন থাকেনি বেশি দিন। একদিন উর্মি আমাদের একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। মুহূর্তের মধ্যে মাওয়া এবং ওর বন্ধু মহলের সবার কাছে এই খবর পৌঁছে যায়। ভাই, তুই মেয়েটাকে ঠকালি কেন? বললাম না, মার প্রতি আর কোনো অনুভূতি কাজ করছিল না আমার। আচ্ছা, তারপর কি হলো? আমার এখনও মনে আছে, দিনটা ছিল বুধবার। সন্ধ্যাবেলা আমি আমাদের আড্ডার জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। কোথা থেকে যেন সিরাত এসে কোনো কিছু না বলেই আমাকে একের পর এক থাপ্পড় দিতে শুরু করে। থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে আমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছিল। আমি কোনো রকম নিজেকে সামলে নিয়ে সিরাতকে থামিয়ে প্রশ্ন করি, আমাকে এভাবে আঘাত করার কারণ কি? তখন পাশ থেকে মা উত্তর দেয়, আমাকে ঠকানোর কি খুব দরকার ছিল তুরাক? মা ওর কথা শুনে আমি ঘাবড়ে যাই। বুঝে গিয়েছিলাম মা সব জেনে গিয়েছে। আমি তৎক্ষণাৎ পরিস্থিতি সামলানোর চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চারপাশে প্রচুর মানুষ জমে যায়। আমি সেদিন সিরাতের হিংস্র রূপ দেখেছিলাম বন্ধু মহলের এক অন্য রূপ। জানিস, আমি আজও সেই দিনটা ভুলতে পারিনি। আমার সাথে সেদিন যা হয়েছে তার জন্য আজও ভুগছি আমি। আমার পুরো জীবনটা শেষ হয়ে গিয়েছে ওদের জন্য। কি হয়েছিল সেদিন? আমাকে সব কিছু বিস্তারিত বল। ওই ঘটনার সব কিছু এখনও ভিডিও আকারে আমার কাছে আছে।
ভিডিও ভাইরাল হয়েছিল তখন, প্রচুর বাজেভাবে। দেখবি তুই? মাহাতাব কোনো কিছু না ভেবেই উত্তর দেয়, হ্যাঁ দেখবো আমি। তাহলে আমার বাড়িতে চল। আচ্ছা। তুরাগ মাহাতাবকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সিরাত এসেছে মাওয়ার সাথে দেখা করতে। মা চুপ করে থাকবি না। সেদিনের পর কি হয়েছিল বল আমায়। মা নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে বলে, তুরাগের সাথে ঝামেলার পর বাবা আমাকে বিয়ে দিতে চায়। পাত্র ঠিক হয়ে গিয়েছিল, সেটা তোরা জানিস। বিয়ের জন্য কুষ্টিয়ায় আমাদের গ্রামের বাড়িতে চলে যাই আমরা। বাবা খুব কড়াভাবে নিষেধ করে দিয়েছিল যেন তোদের সাথে আর কোন প্রকার যোগাযোগ না রাখি আমি। বাধ্য হয়ে কাউকে কিছু জানাতে পারিনি, কিন্তু বিয়েটা আমি মন থেকে মানতে পারছিলাম না। বাবা মাকে অনেক বুঝিয়ে অনুরোধ করে আমি বাইরে পড়তে যাওয়ার জন্য রাজি করাই। সেখানেও তারা শর্ত দেয়, ভালোভাবে পড়াশোনা করে তাদের স্বপ্ন পূরণ করতে না পারলে আমাকে আর মেয়ে হিসেবে মানবে না। এমনিতেই আমার জন্য অনেক সম্মানহানি হয়েছে। আমি সব মেনে নিয়ে চলে যাই বাংলাদেশ ছেড়ে। এরপর টানা পাঁচ পাঁচ বছর বলা যায় বন্দি জীবন কাটিয়েছি আমি। কথা বলা শেষ হওয়ার আগেই মা ঠুকরে কেঁদে ওঠে। সে আর পারছে না কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখতে। দীর্ঘ 5টি বছর নিজের সাথে লড়াই করে আজ সে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। মাকে জড়িয়ে ধরে সিরাত বলে, আঙ্কেলকে হাজারবার বুঝিয়েও আমি তোর আর অভির সম্পর্কের কথা আগাতে পারিনি। আমি চেয়েছিলাম আঙ্কেলকে আগে রাজি করাতে, তারপর তোকে বলতে চেয়েছিলাম অভি তোকে অনেক ভালোবাসে, কিন্তু আমি এসব কিছুই করতে পারিনি। তারপর আমি নিরুপায় হয়ে অভিকে বোঝাই তোকে যেন ভুলে যায়। তোদের সম্পর্ক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। ফলস্বরূপ অভি ভেবে নেয় আমি হয়তো নিজেই চাইনি তোমাদের মাঝে সম্পর্ক হোক। এভাবে দিনের পর দিন ভুল বুঝে অভি দূরে সরে গেল আমার থেকে। আর এরপরের গল্পটা তোদের সবারই জানা। আমার জীবন তো নষ্ট হয়ে গেল, কিন্তু তুই হঠকারিতায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেললি যার জন্য নিজের সাথে সাথে তোর মেয়ের জীবন এমন ঝুঁকির মুখে। আমি মা হয়ে কখনোই চাইবো না যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। আচ্ছা সিরাত, তোর মাহাতাবকে বিয়ে করার কারণ কি ছিল? আমি পরিবারের পছন্দে বিয়ে করতে চেয়েছিলাম। মাহাতাবের বাবা আমাকে আগে থেকেই চিনতো। সেই সুবাদে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার পরিবারের সবাই রাজি হয়ে যায়, আর আমরাও মাহাতাবের সাথে কথা বলে ওকে ভালো লেগে যায়। তাই এত না ভেবে বিয়েটা করে ফেলি। এখন কি করতে চাইছিস তুই? আমার কথা বাদ দে, তুই বল এভাবে আর কতদিন চলবে? জীবনটা কি এভাবেই কাটিয়ে দেবি? বিয়ের কথা ভাববি না? মা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আর বিয়ে? অভিকে কি একটা সুযোগ দেওয়া যায় না মামা? মা সিরাতের দিকে তাকিয়ে মলিন হাসে। অতঃপর কিছু না বলে সিরাতের কাছ থেকে উঠে চলে যায়। সিরাত বসে থেকে এক নজরে মাওয়ার চলে যাওয়ার দেখে, কিন্তু হাজার চেয়েও আটকাতে পারে না তার চলে যাওয়াতে। আমরা প্রত্যেকে আমাদের জীবনে এমন কিছু ভুল করি যার খেসারত জীবনের শেষ অবধি দিতে হয়। জীবনের কোনো সিদ্ধান্ত যদি ভেবেচিন্তে তারপর নিতাম, তাহলে হয়তো বর্তমানে এসে অতীতের জন্য আমাদের আফসোস করতে হতো না। আমরা পেতাম একটা সুন্দর জীবন। আমরা পেতাম একটা সুন্দর বর্তমান এবং ভবিষ্যৎ। মেয়েরা হলো টিস্যুর মতো, ব্যবহার করে ছুঁড়ে ফেলতে হয়। এক মেয়ের সাথে সম্পর্ক ততদিনই রাখা উচিত যতদিন না সেই মেয়েকে বিছানা অবধি নিয়ে যাওয়া যায়। কাজ শেষ তো ছুঁড়ে ফেলে দাও। আর যারা বিছানা অবধি যাবে না তাদের তিলে তিলে শেষ করা উচিত, আমাদের বীর পুরুষের মতো ছেলেদের সময় নষ্ট করার জন্য। সিরাতের কথা শুনে উপস্থিত সবাই অবাক চোখে তাকায় তার দিকে। তুরাগের গালে হাত দিয়ে সিরাত আদরে কণ্ঠে বলে, কি তাই না তুরাগ? আরে তুরাগের মতো ছেলেদের তো তুলনা হয় না। একজন ছেলে একসাথে এতজন মেয়ের সাথে সময় কাটাতে পারে, এটা তো গর্বের বিষয়। অনেকে একজনকে সামলাতে পারে না, সেখানে এক নয় দুই না তিনজন মেয়ের সাথে সম্পর্কে যুক্ত। ব্যাপারটা সুন্দর না? সিরাতের কথায় তুরাগ চমকে ওঠে। আরেকজনের কথায় এই মেয়ে কিভাবে জেনে গেল? বাবা সিরাতের কাছে এসে জিজ্ঞেস করে, 3জন মানে? এসব কি বলছিস তুই? তোরা কেউ আমার কথা বুঝতে পারছিস না? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। তোরা এক কাজ কর, প্রত্যেক ফোনের ক্যামেরা অন কর। ইভান, নাবিল আর অভি, তোরা 3জন সামনের গ্যারেজে গিয়ে কিছু পেট্রোল আর সাইকেলের চেন নিয়ে আয় যা। এসব দিয়ে তুই কী করবি? আহা নাবিল, এত প্রশ্ন করছিস কেন? যা বলছি সেটা কর। ইভান, নাবিল আর অভি সিরাতের কথা মতো গ্যারেজে চলে যায়। সিরাত তুরাগের চোখে চোখ রেখে প্রশ্ন করে, তরুলতার কথা মনে আছে তুরাগ? তুরাগ চোখ বড় বড় করে তাকায় সিরাতের দিকে, ঢোক গিলে বলে, তরুলতাকে? ওমা, এত তাড়াতাড়ি ভুলে গেলেন স্যার? কিছুদিন আগেই না তরুলতাকে বললেন তাকে আপনি ভীষণ ভালোবাসেন।
তাকে বিয়ে করতে চান? তোরা কিছু না বলে চুপ করে থাকলে সিরাত পুনরায় বলে ওঠে, এখনো মনে পড়ছে না? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। গত 2 মাস আগে অনলাইনে আপনার একজনের সাথে পরিচয় হয়েছিল। আপনারা দুজন বেশিরভাগ সময় একে অপরের সাথে কথা বলে সময় কাটাতেন। এই তো 17 দিন আগে আপনি তাকে প্রেমের প্রস্তাব দিলেন। আপনাদের তো আগামী শনিবার দেখা করার কথা ছিল। এখন মনে পড়েছে কিছু? তুমি এত কিছু জানলে কিভাবে? যাক, ভুলে যাননি তাহলে। আমি সব কিছু জানি, কারণ সে চারুলতা আর কেউ নয়, আমি নিজেই ছিলাম, স্যার। ভয়ে 2 পা পিছিয়ে যায় তুরাগ। সিরাত মুচকি হেসে এগিয়ে যায় তার দিকে। ভয় পেলেন স্যার? আসলে আপনার উপর আমার শুরু থেকেই সন্দেহ ছিল। আমি মাকে অনেকবার বলেছিলাম আপনার থেকে দূরে থাকতে, কিন্তু মা শোনেনি আমার কথা। সে ভালোবাসার টানে আমার কথা অগ্রাহ্য করেছিল। ভালো, অবশ্য এ তোর কোনো দোষ নেই। আমাদের বয়সটাই এমন আবেগের। আমরা বান্ধবী যেহেতু আমার কথা শোনেনি, তাই পরীক্ষা করার জন্য আমি নকল তরুলতা সেজে আপনার সাথে কথা বলা শুরু করি। আমার কণ্ঠস্বর চিনতে পারেননি, কারণ আমি কণ্ঠ বদলাতে পারি। আর রইল ছবির কথা, সেই ছবিগুলো আমার ছিল না। আমার পরিকল্পনা তেমন শক্তপোক্ত ছিল না। তবুও আপনি আমার পাতা ফাঁদে পড়েই গেলেন। সব কিছু শুনে তুরাগের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না 18 বছর বয়সী ছোট্ট একটা মেয়ে তাকে এভাবে ঘোল খাইয়ে দিল। বাবা ধীর পায়ে এগিয়ে আসে সিরাতের দিকে। অতপর কান্নাগুলো চেপে রাখার বৃথা চেষ্টা করে তাকে প্রশ্ন করে, তুই যদি সব আগে থেকেই জানতিস তাহলে আমাকে কেন বললি না? শনিবারে প্রমাণ সহ দেখাতে চেয়েছিলাম তোকে, কিন্তু তার আগে নকশি অন্য একজনের সাথে একে একে দেখে ফেলে। আমরা এসে গিয়েছি। সব কিছু নিয়ে অভিদের আসতে দেখে সেদিকে এগিয়ে যায় সিরাত। নাবিলের হাত থেকে সাইকেলের চাবি নিয়ে হাতে পেঁচিয়ে তুরাককে উদ্দেশ্য করে বলে, মেয়েদের কেবল বিছানাতেই মানায়, তাই না? তা তো ভোগ করার বস্তু আপনার মতো ছেলেদের কাছে। কথাটা বলে মুহূর্তের মধ্যে পরপর 3বার সাইকেলের মোটা চেইন দিয়ে সজোরে আঘাত করে তুরাগের শরীরে। ব্যথায় চিৎকার করে ওঠে সে। আশেপাশের প্রত্যেকের চোখ ততক্ষণে স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গিয়েছে। আরও 3-4বার আঘাত করার পর তুরাগ ব্যথায় রাস্তার মাঝে শুয়ে পড়ে। সিরাত রাগে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে তুরাগের কাল চেপে ধরে। মেয়েরা মায়ের জাত, তাদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়। অসভ্যতামি করে কিংবা প্রেমের জালে ফাঁসিয়ে বিছানা পর্যন্ত নিয়ে যাওয়া কোনো বীর পুরুষের কাজ নয়। তোদের মতো ছেলেরা যদি এই পৃথিবীতে বুকের বেঁচে না থাকে, তাহলেই বোধহয় সবচেয়ে বেশি ভালো হয়। কথাটা বলে আর এক মুহূর্ত নষ্ট না করে তুরাগের বিশেষ জায়গায় ইচ্ছামতো লাথি দিতে শুরু করে সিরাত। মা ভয় পেয়ে ছুটে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে সিরাতকে, কিন্তু তাকে কিছুতেই আটকানো যায় না। অভিজ্ঞও সামলাতে পারে না তাকে। বাধ্য হয়ে ইভান তারিনকে ইশারা করে সিরাতের কাছে যাওয়ার জন্য। এখন সে নিজে গেলে, সিরাতের কাছে গেলে সে আরও বেশি রেগে যাবে। তারিন গিয়ে কোনোভাবে টেনে হিঁচড়ে সরিয়ে নেয় সিরাতকে। তোরা প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকে রাস্তার মাঝে। এদের মতো ছেলেদের জন্য মানুষ ভালোবাসতে ভয় পায়। আমরা মেয়েরা একা বাইরে যেতে ভয় পাই। এদের জন্যই পরকীয়ার মতো জঘন্য একটা বিষয় তরবরিয়ে বাড়ছে। এরা পৃথিবীতে বসবাস করার অযোগ্য। চিৎকার করে কথাগুলো বলে থেমে যায় সিরাত। তার হাত পেয়ে রক্ত পড়ছে। সাইকেলের চেন এত জোরে চেপে ধরার ফলে হাত কেটে গিয়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নিজ মনে বলে যায়, চরিত্রহীন পুরুষেরা তখনই বেশি সাহস পায় যখন মেয়েরা নিজেদের সতীত্ব নির্দ্বিধায় বিসর্জন দেয়। এদের কাছে আরে মেয়ে, তুমি কেন বিয়ের আগে প্রেমিকের সাথে? চরিত্রহীন পুরুষেরা তখনই বেশি সাহস পায় যখন মেয়েরা নিজেদের সতীত্ব নির্দ্বিধায় বিসর্জন দেয় এদের কাছে। আরে মেয়ে, তুমি কেন বিয়ের আগে প্রেমিকের সাথে ঘনিষ্ঠ হবে? তুমি কেন তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ তার হাতে তুলে দেবে, যে কিনা ভালোবাসার নামে সুযোগ নেয়? তুমি কি এতটা সস্তা যে বিয়ের আগে সতীত্ব হারিয়ে প্রেমিক দূরে সরে গেলে আত্মহত্যা করবে? এই যদি হয় মেয়েদের অবস্থা, তাহলে আমি বলবো আফসোস সেই বাবা মায়ের জন্য যারা তোমাদের মতো মেয়েদের জন্ম দিয়েছে। তোমরা তো মেয়ে হওয়ারই যোগ্য না। মেয়েদের কখনো নরম তুলা হয় না। মেয়েদের হতে হয় সূর্যের মতো প্রখর। মেয়েদের হতে হয় তেজস্বিনী। তবেই না তুমি হবে আদর্শ মেয়ে। উপস্থিতি প্রতিটা মেয়েকে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখে সিরাত রক্তলাল হাতে চোখের পানি মুছে চলে যায়। কিছুক্ষণ পর একজন এসে সিরাতের হাতে একটা ফাইল দিলে সেটা নিয়ে পুনরায় তুরাগের সামনে গিয়ে বলে,
এখানে তোর সমস্ত সার্টিফিকেট আছে। তোর মতো ছেলে কোনো পেশায় যাওয়ার যোগ্য নয়, তাই এসব রেখেও লাভ নেই। সিরাত ফাইল থেকে সমস্ত কাগজ বের করে তোরাগের সামনে রাখে, তারপর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় সব কিছু। তোরাগ চেয়েও আটকাতে পারে না তার সর্বনাশ। মা কাঁদতে কাঁদতে মাটিতে বসে নিজের গালে থাপ্পড় দেয়। সিরাত পাশে বসলে তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে মাফ করে দে দোস্ত। আমি মিথ্যা ভালোবাসার মোহে আটকে তোকে ভুল বুঝেছিলাম। নিজের এত বড় ক্ষতি করে ফেলেছি কেবল তোর কথা শুনিনি বলে। আমাকে মাফ করে দে তুই। শেষ হয়ে যায় ভিডিও। মাহাতাব নিষ্পলক চেয়ে থাকে ল্যাপটপের দিকে। তার কাছে মনে হচ্ছে সে এতক্ষণ কোনো অ্যাকশন মুভি দেখছিল। একজন মেয়ের এমন রূপ বাস্তবে এর আগে সে কখনোই দেখেনি। আর আজ যখন দেখলো তখন জানতে পারলো মেয়েটা তার নিজের স্ত্রী। সিরাত সেদিন আমার সাথে যা করেছিল তার জন্য আমি আমার পুরুষত্ব হারিয়েছি, হারিয়েছি পরিবার, হারিয়েছি মান সম্মান, হারিয়েছি চাকরি, হারিয়েছি ভালোবাসা, হারিয়েছি বেঁচে থাকার কারণ। আমি আজও বেঁচে আছি শুধুমাত্র সিরাতের মুখোমুখি হওয়ার জন্য। সেদিনের পর আমি বেশ কিছুদিন হাসপাতালে ছিলাম। তারপর সুস্থ হয়ে তন্ন তন্ন হয়ে সিরাত আর মাওকে খুঁজেছি, কিন্তু ওদের কোথাও পাইনি। একবার যখন সিরাতকে পেয়েছি তখন আমি নিশ্চিত মাওকেও পাবো। আর তারপর ওদের কাউকে আমি ছাড়বো না। মানে তুই কি করবি? মাহাতো, তুই না ভীষণ বোকা। আরে যে মেয়ে বান্ধবীর জন্য এমন করতে পারে সে তোকে এমনি ছেড়ে দেবে যখন তুই ওর স্বামী? কি বলতে চাইছিস তুই? আমি যতদূর সিরাতকে চিনি ওই মেয়ে তোকে এমনি এমনি ছেড়ে দেবে না, তোর জীবন ধ্বংস না করে থামবে না। কিন্তু সিরাত তো এখনও চুপচাপই আছে। এটাই তো সমস্যা। ওই মেয়ে চুপচাপ আছে মানে তোর জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। তাহলে আমি এখন কি করব? ওর থেকে বেঁচে থাকতে হলে ওকে বাঁচতে দেওয়া যাবে না। তোরাগের কথায় মাহাতাব অবাক হয়ে বলে, মানে? সিরাত বেঁচে থাকা মানে তোর মৃত্যু? তাহলে তোকে বাঁচার জন্য কি করতে হবে ভেবে দেখ। ভাই, সিরাত আমার সন্তানের মা, আমি ওকে মারতে পারবো না। এসব দয়া করে আমাকে বলিস না। কথাটা বলে চলে যায় মাহাতাব। তোরাগ চুপচাপ পেন ড্রাইভ ঘুরিয়ে আপন মনে বলে, আমি যখন ফিরে এসেছি তখন তো সিরাতের বেঁচে থাকা কঠিন মাহাতাব। তুই চাইলেও আমাকে আটকাতে পারবি না ভাই।